হ্যালো স্টুডেন্টস, আবারও স্বাগত তোমাদের আমাদের সায়েন্স ক্লাসে। তো আমাদের যে সায়েন্স ক্লাস সেটা স্পন্সর হচ্ছে কার দ্বারা? স্মার্ট গ্যালাক্সি কোচিং দ্বারা। তো স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে স্টুডেন্টস তোমরা এরকম অনেক রকম ভিডিও পাচ্ছ, যেগুলো ইউটিউবে ফ্রিতে উপলব্ধ আছে। সেই ভিডিওগুলোর মধ্যে তোমরা ম্যাথ পেয়ে যাচ্ছ, জিকে পেয়ে যাচ্ছ, এখন নতুন করে সায়েন্স হচ্ছে। তো এই সমস্ত ক্লাসগুলো তোমরা যারা করছো, তারা যারা যারা মনে করছো যে সায়েন্স স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে তোমরা প্রিপারেশন নেবে, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, তোমরা অবশ্যই বালুরঘাট হেডকোয়ার্টারে হেড অফিসে যোগাযোগ করতে পারো এই সমস্ত নাম্বারগুলিতে, হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে। ঠিক আছে, চলো আজকের সায়েন্স ক্লাস তাহলে শুরু করা যাক। তো আমাদের যে সায়েন্স ক্লাসটা বিগত 6টা 7টা ক্লাস ধরে চলছে, সেই ক্লাসটা আমাদের কোন কোন এক্সামগুলোকে টার্গেট করছে স্টুডেন্টস? দেখো, আমাদের যে ক্লাসগুলো চলছে সেগুলো কিন্তু টার্গেট করছে মেইনলি এএনএম জিএনএম 2025-কে। এছাড়া তোমরা যারা যারা সেন্ট্রাল ডিফেন্স বা রেলওয়ে গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছ, তাদের প্রত্যেকের জন্য কিন্তু কোশ্চেন গুলো কার্যকারী। ঠিক আছে, তো বিগত দিনের যে ক্লাসগুলো হয়েছে, তোমরা যারা যারা কন্টিনিউ ক্লাস করছো, তাদের প্রত্যেককে আমি বলতে চাই, তোমরা ভিডিওগুলো কিন্তু অবশ্যই পুরোটাই দেখবে, এবং ভিডিও দেখে সেখান থেকে তোমাদের যদি এমন কোনো কোশ্চেন থাকে যেগুলো তোমরা বুঝতে পারছো না, অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে তুমি কোন কোশ্চেনগুলো বুঝতে পারছো না। সেটা কমেন্টের মাধ্যমে আমি কিন্তু সেটার অবশ্যই এলাবোরেশন করিয়ে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকে 7 নাম্বার ক্লাস। প্রথম কোশ্চেন কি আছে দেখো। প্রথম কোশ্চেন রয়েছে, ডিএনএ এর কুণ্ডলীকৃত দ্বিতন্ত্রী গঠনের কারণ কি? ডিএনএ স্টুডেন্টস, ডিএনএ কেমন হয়? ডিএনএ হয় এরকম, এই দুটো, এই যে এরকম দুটো দ্বিতন্ত্রী গঠন থাকে, দুটো তন্ত্র থাকে, দ্বিতন্ত্রী যেটাকে বলে। আর এইভাবে করে, এইভাবে করে, এইভাবে করে স্ট্র্যান্ডের মাধ্যমে যুক্ত থাকে, এইভাবে করে স্ট্র্যান্ডের মাধ্যমে যুক্ত থাকে, একে এই একটা তন্ত্র আরেকটা তন্ত্রের সঙ্গে এইভাবে করে স্ট্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, তো ডিএনএ এর গঠন এরকম হয়, আর ডিএনএ যুক্ত থাকে, ডিএনএ দুটো স্ট্র্যান্ড এভাবে করে যুক্ত থাকে। তো এই যে দ্বিতন্ত্রী গঠন, এটার কারণ কি? এটার কারণ কি বলছে উত্তরে দেখো, আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন। আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন, এই যে দুটোর মধ্যে যে বন্ধনটা আছে, এই যে মাঝখানের অংশটা, এখানে কিসের মাধ্যমে যুক্ত থাকছে? হাইড্রোজেন, হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এখানে যুক্ত থাকছে। তার মানে একদিকে এইচ প্লাস একদিকে ওএইচ মাইনাস আছে, যার জন্য মাঝখানে কিন্তু এটা যুক্ত থাকছে। ঠিক আছে, এই যে মাঝখানের যে গঠনগুলো যেগুলোর মাধ্যমে যুক্ত থাকে ডিএনএ দুটো তন্ত্র, সেগুলো কিন্তু ক্ষারীয় প্রকৃতির হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। প্রতিধ্বনির কারণ কি? প্রতিধ্বনির কারণ, প্রতিধ্বনি বলতে আমরা এর আগের ক্লাসগুলোতেও করেছি প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ কি। তো সেই প্রতিধ্বনিটা হয় কেন? প্রতিধ্বনিটা এই জন্যই হয় যে শব্দ তরঙ্গ প্রতিফলিত হয়। সাপোজ ধরে নিলাম এখানে একটা দেওয়াল আছে, এখানে একটা শব্দ উৎস আছে, এখান থেকে যখন শব্দ এভাবে তরঙ্গের মাধ্যমে যাচ্ছে, এখানে বাধা প্রাপ্ত হয়ে সেটা কিন্তু আবার ফিরে আসে, কিছুটা কম হয়ে ফিরে আসে, কিন্তু ফিরে আসে। এটাকেই বলা হচ্ছে শব্দের প্রতিধ্বনি। তো এখানে যদি কোনো একটা বস্তু থাকে আর এখান থেকে যদি শব্দ শব্দ এখানে যদি কোনো একটা শ্রোতা থাকে আর এখান থেকে যদি কোনো একটা শব্দ তৈরি হয়, শব্দ তরঙ্গ তৈরি হয়, তাহলে সে কি হচ্ছে, এখানে একবার শুনতে পাচ্ছে, শুনতে পাওয়ার পর যখন এখান থেকে এখানে আসছে তখন একবার শুনতে পাচ্ছে, তারপর যখন আবার এখানে প্রতিফলিত হয়ে ফিরে আসছে তখন কিন্তু শুনতে পাচ্ছে। ওই জন্য শব্দের প্রতিধ্বনি শোনা যায়। ঠিক আছে, শব্দের প্রতিধ্বনি ব্যবহারিক প্রয়োগ কি? আগে বলেছি, ফ্যাথোমিটারের মাধ্যমে সমুদ্রের গভীরতা মাপা হয় এই শব্দ তরঙ্গের প্রতিফলনের জন্য। একই রকম ভাবে সোনারের মাধ্যমে কিন্তু বিমান থেকে ভূমির দূরত্ব মাপা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিস কাকে বলে? যে পদ্ধতিতে গলিত বা উপযুক্ত দ্রবণকে, যে পদ্ধতিতে গলিত বা উপযুক্ত দ্রবণকে, প্রথমে একটা পাত্রের মধ্যে দ্রবণ, লিকুইড, দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পাঠানোর ফলে, এটার মধ্যে দ্রবীভূত রয়েছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, জলের মধ্যে লবণ দেওয়া আছে, তার মধ্যে দিয়ে কি হচ্ছে, তড়িৎ পাঠানো হচ্ছে, এখান দিয়ে পজিটিভ যাচ্ছে। পদার্থটি রাসায়নিক ভাবে বিশ্লেষিত হয়ে নতুন পদার্থের সৃষ্টি করে। লবণটা বিশ্লেষিত হয়ে নতুন পদার্থ তৈরি করে।
তাহলে এদিকে যদি পজিটিভ থাকে, এখানে যদি নেগেটিভ থাকে, এই দুটো আধানের মধ্যে কিন্তু এই যে মাঝখানে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে, যে কোনো লবণ হতে পারে, সেটা যে কোনো রকমের লবণ হতে পারে, সেটা বিশ্লেষিত হয়ে নতুন পদার্থ তৈরি হচ্ছে। এক হচ্ছে অ্যানোডে আর দুই হচ্ছে ক্যাথোডে, ঠিক আছে? তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। তো এই যে এই ঘটনাটা ঘটানো হচ্ছে এখানে, এটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কি কি করা যায় স্টুডেন্টস? না, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে গ্যালভানাইজেশন হয়, লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, সোনা রূপো বা সোনার প্রলেপ দেওয়া হয় বিভিন্ন রকম অলংকারের উপরে, ঠিক আছে? এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। এগুলো নিয়ে আরো আলোচনা হবে, ক্লাস চলতেই থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, শ্বেতসার বা স্টার্চ রূপে কার্বোহাইড্রেট কোথায় থাকে? শ্বেতসার বা স্টার্চ রূপে, তার মানে কি উদ্ভিদ থেকে যে উৎপন্ন হচ্ছে খাবার, সেটা সবসময় শ্বেতসার বা স্টার্চ রূপে বা কার্বোহাইড্রেট স্টার্চ রূপে যে কার্বোহাইড্রেট তৈরি হবে সেটা কিন্তু হয় না। গ্লুকোজ রূপে হচ্ছে, ফ্রুক্টোজ রূপে হচ্ছে, বিভিন্ন রকম রূপে হচ্ছে, সুক্রোজ রূপে হচ্ছে। তো শ্বেতসার বা স্টার্চ রূপে যখন তৈরি হচ্ছে, সেটা কিন্তু ধান, গম, চাল বা ভুট্টা এই সমস্ত জাতীয় খাবারের মধ্যে কিন্তু সঞ্চিত থাকছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, তড়িৎ লেপন কাকে বলে? একটু আগে বললাম, একটু আগে হয়ে গেল তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণকে বলা হয় ইলেকট্রোলাইসিস। তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক উপায় হচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ লেপন কি? তামা, লোহা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু তৈরি দ্রব্যকে জলবায়ুর হাত থেকে রক্ষা করতে বা প্রকোপ থেকে রক্ষা করার জন্য এবং সুন্দর দেখাবার জন্য ওইসব দ্রব্যের ওপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সিলভার, নিকেল, গোল্ড, ক্রোমিয়াম ইত্যাদি ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে, যেটা তোমাদের একটু আগে বললাম যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে এগুলো করা হয়। এছাড়া তড়িৎ বিশ্লেষণের যেটা পদ্ধতি আমরা সবসময় দিতে পারি, সেটা কি লেড অ্যাসিড ব্যাটারি। যে আমরা ব্যাটারি দেখতে পাই, জল অ্যাসিড দেওয়া, জল দেওয়া ব্যাটারি দেখতে পাই, সেই ব্যাটারিতেও কিন্তু ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে তড়িৎ উৎপাদন করা হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা এটা তার একটু বলে নেই, এগুলোকে কি কি, তামা, লোহা, অ্যালুমিনিয়ামকে কি করা হচ্ছে? ওদেরকে জলবায়ুর হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ লেপন বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া তড়িৎ লেপন করা হচ্ছে। আর এছাড়া কি করা হয়, যেগুলো অর্নামেন্ট হয়, বিভিন্ন রকম জল করা যেটাকে বলে দোকানে, সিলভার, গোল্ড এই সমস্ত জিনিস দিয়ে যেগুলোকে জল করা থাকে। আর ক্রোমিয়াম তোমরা দেখে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন রকম গাড়িতে একটা আয়নার মতো অবজেক্ট দেখা যায়, যেগুলো প্রতিফলন করে, আলোর সম্পূর্ণ প্রতিফলন করে, সেই জিনিসগুলো কিন্তু ক্রোমিয়াম দিয়ে লেপন করা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে গাড়ির আয়নার পেছনের দিকটা যে অংশটা থাকে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে তড়িৎ লেপন করা থাকে ক্রোমিয়াম দিয়ে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, বজ্রবহ কি? বজ্রবহ কি? উত্তরে আছে দেখো, বজ্রটাকে বয়ে নিয়ে যায়, যেটা বজ্রবহ বহন করে। বজ্রবহ কি? তো বজ্রবহ কি দেখো, বহুতলের বাইরের দেওয়ালে আটকানো একটি পুরো তামার পাত যাকে বজ্রবহ বলা হয়, তাকে বজ্রবহ বলা হয়। তো দেখা যায় যেগুলো বহুতল, মানে 10টা ফ্লোর আছে, 20টা ফ্লোর আছে, এরকম বড় উঁচু উঁচু বিল্ডিং যেগুলো থাকে শহরাঞ্চলে বেশিরভাগ দেখা যায়। তো এই সমস্ত বিল্ডিং এ কি হয়, যেহেতু এরা অনেকটা উচ্চতায় অবস্থিত, ওই জন্য উপরে যখন মেঘ থেকে যখন বজ্রপাত ঘটে, এগুলো কিন্তু সচরাচর ওগুলো সেই বজ্রপাতের দ্বারা আক্রান্ত হতে পারে। তো এই বজ্রপাত দ্বারা যাতে এটা আক্রান্ত না হয়, তার জন্য করা হয় কি, এর বাইরের দেওয়ালে একটা তামার পুরু পাত লাগানো হয়, পুরু একটা মোটা একটা তামার পাত লাগানো হয়, যেটা সেই বিল্ডিং এর অনেকটা উচ্চতা পর্যন্ত থেকে শুরু করে একদম মাটির গভীরে পর্যন্ত পোতা থাকে। এর ফলে কি হয়, বজ্রপাত এটা গ্রহণ করে তামার পাতটা, এবং তামার পাতটা বজ্রপাতের মধ্যে যে বিদ্যুৎ শক্তি থাকে, সেটাকে সম্পূর্ণরূপে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেয়, ঠিক আছে? এর ফলে কি হয়, এই বিল্ডিংটার কোনো ক্ষয়ক্ষতি বা ক্ষতিগ্রস্ত কিছু হয় না। এই যে ঘটনাটা, এই যে জিনিসটা, সেটাকেই বলা হয় বজ্রবহ। এর আরেক নাম কি, বজ্র নিবারক, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে যে বিক্রিয়াটি ঘটে সেটাকে কি বলা হয়? আজকে তড়িৎ বিশ্লেষণে প্রচুর কোশ্চেন দেখা যাচ্ছে স্টুডেন্টস। তো তড়িৎ বিশ্লেষণ যে হচ্ছে, এই যে ধরলাম পাত্রের মধ্যে একটা লিকুইড, তড়িৎ বিশ্লেষক পদার্থ মেশানো একটা লিকুইড, সেটার মাধ্যমে এই যে পজিটিভ বা অ্যানোড, এই যে নেগেটিভ বা ক্যাথোড যে ডোবানো আছে, এখানে যে বিক্রিয়াটা ঘটছে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে বিজারণ। বিজারণ কেন বলা হচ্ছে স্টুডেন্টস? যখন তড়িৎ বিশ্লেষণ ঘটছে, তখন এখান থেকে কিন্তু ইলেকট্রন বর্জন হয় এবং ধীরে ধীরে গিয়ে কিন্তু এখানে যুক্ত হয়। এর ফলে কি হয়, এই যে পদার্থটা থাকে, যদি আমি এখানে একটা সোনা লাগিয়ে দেয় আর এখানে যদি একটা নর্মাল
লোহার যদি কোনো একটা অলংকার লাগিয়ে দেই, সোনা কিন্তু একটু 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 খুলে গিয়ে এটা চারিদিকে প্রলিপ্ত হয়ে সুন্দর দেখানোর মতো একটা সোনার জল করা একটা জিনিস তৈরি হয়ে যাবে। তো এই জন্য কি বলছে, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কিন্তু বিজারণ ঘটে। হ্যাঁ, বিজারণ ঘটে জন্যই কিন্তু ক্যাথোডের সঙ্গে যে পদার্থটা লাগানো থাকে সেটাতে অ্যানোডে লাগানো বস্তুর প্রলেপ কিন্তু এখানে গিয়ে পড়ে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, প্রথম শ্রেণীর প্রোটিন কি? প্রথম শ্রেণীর প্রোটিন, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, এগুলো কি ধরনের প্রোটিন? অবশ্যই এই ধরনের প্রোটিন থাকে স্টুডেন্টস। দেখো, প্রাণীজ প্রোটিনে সবকটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে, যেগুলো প্রাণী থেকে পাওয়া যায়, যেমন দুধ, ডিম, মাছ, মাংস, এগুলোতে কি থাকছে, যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড মানুষের সব থেকে প্রয়োজনীয় সেই সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলি প্রত্যেকটা বর্তমান থাকে, তাই বলে এদেরকে প্রথম শ্রেণীর প্রোটিন বলা হয়। যদি না থাকতো, যেমন কিসের মধ্যে থাকছে না, ডালে থাকছে না, শিমে থাকছে না, ঠিক আছে, পনিরে থাকছে না, সরি পনিরে থাকে কারণ দুধ আছে, দুধে পনিরেও থাকে, ডাল, শিম, উদ্ভিজ্জ যে সমস্ত প্রোটিন আমরা পেয়ে থাকি স্টুডেন্ট, সেই সমস্ত প্রোটিন গুলো কিন্তু প্রথম শ্রেণীর প্রোটিনের মধ্যে পড়ে না, এগুলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিনের মধ্যে পড়ছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, নর্মাল স্যালাইনে সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণের মাত্রা কি? নর্মাল স্যালাইন, নর্মাল স্যালাইন মানে কি, আমরা যে ওআরএস ইউজ করছি, ওয়ার রিহাইড্রেশন সলিউশন, সেই ওআরএস এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড মানে জলের মধ্যে লবণ, সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণের মাত্রা কত? তো যে নর্মাল একটা স্যালাইন যদি বানানো হয় 1 লিটার জলের মধ্যে, তাহলে সেটার মধ্যে কিন্তু লবণের পরিমাণ থাকবে 0.84%। ঠিক আছে, বাকিটা তুমি আরো অন্যান্য কিছু মেশাতেই পারো, সমস্যা নেই, লবণ, চিনি মেশাতে পারো, লেবু মেশাতে পারো, পটাশিয়ামের জন্য তুমি ডাবের জলও মেশাতে পারো, কিন্তু যে টোটাল যে লিকুইডটা থাকছে সেই লিকুইডের কিন্তু 0.84% থাকে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা লবণ, নর্মাল স্যালাইনে এর জলীয় দ্রবণের মাত্রা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, স্টুডেন্টস তোমরা যারা যারা ক্লাস করছো তোমাদের কিন্তু অবশ্যই আমি জানিয়ে রাখছি বারবার করে, তোমাদের যদি কোনো রকম কোশ্চেনে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই জানাতে হবে কমেন্টের মাধ্যমে, যাতে আমি পরের ক্লাসে তোমাদেরকে সেই কোশ্চেনগুলোর এলাবোরেশন করিয়ে দিতে পারি বা বোঝাতে আরো যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা যাতে বেস্টটা পাও স্টুডেন্টস, আমি সেটারই চেষ্টা করে যাচ্ছি। আর এভাবে করে কোশ্চেনগুলো আমি সাজিয়েছি যাতে তোমাদের একটা কোশ্চেন থেকে আরো 2-3 রকমের কোশ্চেন অ্যান্সারের ধারণা হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এভাবে করে সঙ্গে যুক্ত থাকবে এবং কমেন্ট করবে তোমাদের কোনটা নিয়ে অসুবিধা হচ্ছে সেটার জন্য। তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে, দ্রবণ যত লঘু হয় তড়িৎ বিয়োজন মাত্রা কি হয়? এটাও তড়িৎ বিশ্লেষণেরই কোশ্চেন স্টুডেন্ট। তো কি বলছে, দ্রবণ যত লঘু হয়, সাপোজ ধরলাম এটা একটা দ্রবণ, এই দ্রবণে জল আছে এবং আমি ওটার মধ্যে কোনো একটা লবণ মিশিয়েছি, সোডিয়াম ক্লোরাইড হতে পারে বা পটাশিয়াম ক্লোরাইড হতে পারে বা ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে, যেটা হোক আমি এটা মিশিয়েছি। ঠিক আছে, এই ধরনের লবণ মেশানো হয়েছে, কিন্তু কি করা হয়েছে, এটাকে লঘু রাখা হয়েছে, মানে খুব অল্প পরিমাণে লবণটা মেশানো হয়েছে। ঠিক আছে, তাহলে তাহলে তড়িৎ বিয়োজন মাত্রাটা কি হয়? তড়িৎ বিশ্লেষণের যে তড়িৎ বিয়োজন মাত্রা সেটা তাহলে কি ঘটবে? উত্তরে কি বলছে দেখো, বৃদ্ধি পায়। তো বৃদ্ধি পাওয়ার কারণ কি, যখন এই তরলের মধ্যে তড়িৎ বিশ্লেষক পদার্থটা খুব অল্প পরিমাণে থাকছে, তখন কি এদের অন্তর আণবিক যে আকর্ষণ বল, এদের একটা সঙ্গে আরেকটার যে আকর্ষণ বল সেটা কিন্তু কমে যায়। ঠিক আছে, যেহেতু প্রচুর পরিমাণে একটা দ্রাব্যের মধ্যে দ্রাবকগুলো দেওয়া আছে, এদের মাঝখানের যে আকর্ষণ বলটা সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে একটা থেকে আরেকটা অণুর মধ্যে। এর ফলে কি হচ্ছে, তড়িৎ বিশ্লেষণটা কিন্তু খুব দ্রুত হচ্ছে, কারণ এগুলো নিজেদের মধ্যে আকর্ষণটা কম থাকার জন্য তড়িৎ বিশ্লেষণের ফলে এরা কিন্তু খুব দ্রুত চলাফেরা করতে পারছে। ঠিক আছে, এই জন্য কি হয়, তড়িৎ বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন দেখো, লোড স্টোনও, এটা লোড স্টোন, ও এই ওকারটা কেটে দিতে হবে, লোড স্টোন, লোড স্টোন কাকে বলে? লোড স্টোন কাকে বলে দেখো, প্রাচীনকালে নাবিকরা প্রাকৃতিক চৌম্বককে কম্পাসের মতো ব্যবহার করতো, ক্যাম্পাস না কম্পাসের মতো ব্যবহার করতো, তাই একে লোড স্টোন বলা হয়। তো দেখো স্টুডেন্টস, লোড স্টোন আগেকার যুগে কি হতো, এখনকার যুগের মতো কিন্তু সেই সফিস্টিকেটেড যে কম্পাস আমরা দেখে থাকি এর থেকেও কিন্তু আধুনিক যে সমস্ত কম্পাস, ইলেকট্রনিক কম্পাস বা ডিজিটাল কম্পাস কিন্তু বেরিয়ে গেছে। কিন্তু প্রাচীনকালে কি করতো নাবিকরা, প্রকৃতিতে যে নর্মাল যে চুম্বক পাওয়া যেত, যেগুলো মনে করো ওরা কোথাও খুঁজে পেলো, মানে মাটিতেই যে সমস্ত চুম্বক পাওয়া যেত খোঁড়ার ফলে বা আবিষ্কার করা যেত, সেই সমস্ত চুম্বককে কিন্তু ওরা কম্পাসের মতো ব্যবহার করতো, তার জন্য এদেরকে লোড স্টোন বলা হতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, জারণ বলতে কি বোঝো?
প্রশ্ন আছে দেখো জারণ বলতে কি বোঝো? তো এখানে উত্তরে দেখো অক্সিজেন যুক্ত হওয়া বা অনুপাত বৃদ্ধি পাওয়া, তড়িৎ ধনাত্মক ধাতব মৌলের অপসারণ, ইলেকট্রন বর্জন, এই সমস্ত ব্যাপারগুলোকে কিন্তু জারণ বলা হয়। তো জারণের যদি একটা আমি সংক্ষিপ্ত ব্যাপার বোঝাতে চাই, তো দেখো জারণে কিন্তু অক্সিজেন যুক্ত হয় এবং ইলেকট্রন বর্জন হয়, এই দুটো মাথায় রাখলেই হবে। ঠিক আছে, যেমন আমি এই তড়িৎ বিশ্লেষণ থেকে যদি বোঝানোর চেষ্টা করি, যে অ্যানোড থাকে এখান থেকে ইলেকট্রন সবসময় কিন্তু বর্জন হয়ে যাচ্ছে, হ্যাঁ, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে গিয়ে কোথায় ক্যাথোডে মিশ্রিত হয়, তার জন্য ক্যাথোডে বিজারণ হচ্ছে, অ্যানোডে কিন্তু জারণ হচ্ছে। হ্যাঁ, একই রকম ভাবে কি এখানে অক্সিজেন যুক্ত হয়, যদি এখানে কোন যদি দেখো আমরা জানি জলের মধ্যে যদি তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়, ইলেকট্রোলাইসিস ঘটানো হয়, এর ফলে কি হয়, জল কিন্তু ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত হয়। তো সেই অক্সিজেনটা কোথায় দিয়ে বেরোয়? অ্যানোডের পাশ দিয়ে কিন্তু বেরিয়ে আসে। ঠিক আছে, তো এই যে ঘটনাটা এটাকে কিন্তু জারণের জন্যই হয়ে থাকে। তো জারণ যদি বলে স্টুডেন্ট, মাথায় একটা জিনিস প্রথমে রাখতে হবে যে ইলেকট্রন বর্জন এবং অক্সিজেনের যুক্ত হওয়া, এই দুটো যদি মাথায় থাকে তবেই কিন্তু জারণ কিন্তু মনে থাকবে। এটাই মেইনলি জারণের জন্য প্রযোজ্য হয়। এছাড়া আর কি কি দেখছি হচ্ছে দেখো, অনুপাত বৃদ্ধি পাওয়া, তড়িৎ ধনাত্মক ধাতব মৌলের অপসারণ, তড়িৎ ধনাত্মক ধাতব মৌলের অপসারণ, তাই তো হচ্ছে না? এখানে যদি অ্যানোডের মধ্যে যদি সোনা লাগিয়ে দিই, এখানে যদি লোহা লাগিয়ে দিই, এখান থেকে কিন্তু ধীরে 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 সোনা টুকরো টুকরো করে গিয়ে এই লোহার উপর কিন্তু একটা প্রলেপের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন কোনটি? স্টুডেন্টস সবাই আমরা জানি, যারা ভিটামিন চ্যাপ্টার দেখছি সবাই জানি যে স্নেহ পদার্থে কিন্তু এডিই কে দ্রবীভূত হয়। ঠিক আছে, এডিই কে, এই 4 রকমের ভিটামিন কিন্তু স্নেহ পদার্থ মানে তেলে বা চর্বিতে দ্রবীভূত হয় এডিই কে। এছাড়া জলে দ্রবণীয় ভিটামিন গুলো কোনটি? বি, সি, পি, এই 3টি ভিটামিনই কিন্তু জলে দ্রবীভূত হয়। ঠিক আছে, নেক্সট দেখো, গ্লুকোজ ও সুক্রোজে কার্বনের জারণ সংখ্যা কত? গ্লুকোজ এবং সুক্রোজে কার্বনের জারণ সংখ্যা কত? তো গ্লুকোজের সংকেত কি? C6H12O6, আর সুক্রোজের কত? C12H22O11। ঠিক আছে, তো এর মধ্যে যে এই যে কার্বন অণুটা যেটা আছে, এই কার্বন অণু জারণ সংখ্যা বলছে, মানে অন্য গ্লুকোজ যখন অন্য কোনো পদার্থের সঙ্গে বিক্রিয়া করবে, সাপোজ ধরে নিলাম আমি এটা H2O জলের সঙ্গে যখন বিক্রিয়া করছে, এটাও যখন জলের সঙ্গে বিক্রিয়া করছে, ঠিক আছে, সেই সময় কার্বন অণুর জারণ সংখ্যা কত? তো সেই সময় কার্বন অণুর জারণ সংখ্যা কত হয়? 0, মানে কার্বনের কোনো কার্বন জারিত হয় না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, তড়িৎ প্রবাহিত হতে পারে না কিসে? তড়িৎ প্রবাহিত কিসে কিসে হতে পারে না? তড়িৎ প্রবাহিত স্টুডেন্ট আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখে থাকি মোটামুটি সব রকম জিনিসই হয়, যেগুলো হয় না কি প্লাস্টিক অ্যারাউন্ড আমাদের যেগুলো দেখতে পাচ্ছি, প্লাস্টিকে হয় না, কাঠে হয় না, মাটিতে খুব একটা হয় না, কিন্তু সবগুলো কিন্তু যেগুলো তো হচ্ছে না সেগুলো সঠিক না, কারণ আংশিক ভাবেও কিন্তু পরিবাহিত হতে পারে বিভিন্ন রকম, যেমন শুষ্ক কাঠে হয়তো হতে পারছে না, কিন্তু সেটাকে ভিজিয়ে রাখলে কিন্তু সেটা থেকে তড়িৎ প্রবাহিত হতে পারে। ঠিক আছে, তো এরকম তড়িৎ পরিবাহিত হতে পারে না বা তড়িৎ অপরিবাহী পদার্থগুলি কি কি? অপরিবাহী কিন্তু, হ্যাঁ, বা কুপরিবাহী পদার্থগুলি হচ্ছে সেরামিক, প্যারাফিন, অভ্র, শুষ্ক বায়ু, বিশুদ্ধ জল। যেমন বাতাসে জলীয় বাষ্পে থাকলে কিন্তু এটা তড়িৎ প্রবাহিত করতে পারবে, বিশুদ্ধ জল না হয় সেটাতে একটু লবণ মিশিয়ে দিলে কিন্তু সেটা তড়িৎ পরিবহন করতে পারবে। যেমন অভ্র বলছে, অভ্রর ব্যবহার কিসে হয়? যাতে তড়িৎ প্রবাহিত না করতে পারার জন্য অভ্র ব্যবহার হয় কিন্তু ইলেকট্রিক আয়রন বা ইস্ত্রিতে। ইস্ত্রির ভিতর যেখানে নাইক্রোম তারের কুণ্ডলীটা থাকে তার পাশ দিয়ে কিন্তু অভ্র রাখা থাকে, যাতে সেটা অন্য কোনো ধাতব পদার্থকে বা তড়িৎ পরিবাহী পদার্থকে আহিত করতে না পারে, যার ফলে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। ঠিক আছে, সিরামিক বলছে, আমরা জানি চীনামাটি জাতীয় একটা জিনিস, সেটাতেও কিন্তু ইলেকট্রিক প্রবাহিত বা তড়িৎ প্রবাহিত হতে পারে না। এরকম অনেক উদাহরণ আছে স্টুডেন্টস, তোমরা ক্লাসটা কন্টিনিউ করো, তাহলে আরো এই সমস্ত কোশ্চেন আসবে এবং তোমরা অবশ্যই জানতে পারবে। তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, ইউরেনিয়ামোত্তর মৌল কাকে বলে? আমরা জানি প্রকৃতিতে ইউরেনিয়ামের পর যে সমস্ত মৌলগুলি আছে সেগুলো কিন্তু প্রাকৃতিক ভাবে কোন রকম ভাবে পাওয়া যায় না, মানে পৃথিবীতে প্রাকৃতিক ভাবে এগুলো নেই। তো ইউরেনিয়ামোত্তর যে সমস্ত মৌলগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই কৃত্রিম ভাবে তৈরি করা হয়। তো ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 92 এর পরে যে সমস্ত পারমাণবিক সংখ্যা আছে, যদি আমি ধরে নিচ্ছি 96 হোক, 106 হোক, 104 হোক, এই সমস্ত পারমাণবিক সংখ্যাওয়ালা যে যে মৌলগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই কৃত্রিম ভাবে তৈরি করা হয়। তো উত্তর কি বলছে দেখো, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 92 অপেক্ষা বেশি
সেগুলি প্রত্যেকটিকে পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত করা হয়েছে এবং এরা প্রত্যেকটি অত্যন্ত অস্থায়ী প্রকৃতির। আমরা প্রত্যেকে জানি তেজস্ক্রিয়, এগুলা কিন্তু প্রত্যেকটা তেজস্ক্রিয় পদার্থ, এবং তেজস্ক্রিয় পদার্থ কি একই রকম ভাবে থাকতে পারে না। তেজস্ক্রিয় বিকিরণের ফলে কিন্তু এরা ধীরে ধীরে অন্য পদার্থে রূপান্তরিত হয়। ঠিক আছে, যখনই একটা তেজস্ক্রিয় পদার্থ এর মধ্যে থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ হয়ে যাবে, সে কিন্তু ধীরে ধীরে অন্য পদার্থে পরিণত হবে। সেম কিন্তু ইউরেনিয়ামের ক্ষেত্রেও হয়, কিন্তু ইউরেনিয়ামের একটু বেশি। আর এগুলো কৃত্রিম উপায় তৈরির জন্য এগুলো কিন্তু সম্পূর্ণ অস্থায়ী প্রকৃতির, এগুলো কেউ স্থায়ী প্রকৃতির নয়। এই মৌলগুলোকে ইউরেনিয়ামের মৌল বলে। এদের মধ্যে উদাহরণ যদি বলে, নেপচুনিয়াম রয়েছে, প্লুটোনিয়াম রয়েছে, আরো আছে অ্যাক্টিনিয়াম আছে। এই মৌলগুলিকে প্রকৃতিতে পাওয়া যায় না, এগুলোকে কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, লালা রসে কোন উৎসেচক থাকে? তো আমরা যখন খাদ্য গ্রহণ করছি স্টুডেন্টস, খাদ্য কিন্তু পরিপাক শুরু হয়ে যাচ্ছে মুখের মধ্যে থেকেই। মুখের মধ্যে থেকে খাদ্য পরিপাক শুরু হয়ে যায়, তার মানে নিশ্চয়ই মুখের মধ্যে কিছু একটা থাকছে যেটা পরিপাক শুরু করছে। তো মুখের মধ্যে থাকছে কি লালা, আর লালা কি লালাতে কে থাকছে? টায়ালিন। লালার যে টায়ালিন থাকে, সেই টায়ালিন কিন্তু মুখের মধ্যে থেকে খাদ্যের পরিপাক অলরেডি শুরু করে দেয়। তো টায়ালিনের মাধ্যমে যদি জিজ্ঞাসা করা হয় কি ধরনের খাদ্য পরিপাক হয়, এর উত্তর হবে হচ্ছে শ্বেতসার জাতীয় খাদ্যের পরিপাক মুখ থেকে শুরু হয়, এবং এর জন্য দায়ী টায়ালিন, লালা রসে উপস্থিত টায়ালিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোন মৌলটিকে দুষ্ট মৌল বলা হয়? আমাদের যে পিরিয়ডিক টেবিল আছে স্টুডেন্ট, সেই পিরিয়ডিক টেবিলের মধ্যে একমাত্র দুষ্ট মৌল হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। এর কারণ হচ্ছে হাইড্রোজেন আমাদের পিরিয়ডিক টেবিলে যতগুলো পদার্থ আছে, যতগুলো মৌল আছে, তার প্রত্যেকটার সঙ্গে কোনো না কোনো ভাবে বিক্রিয়া করে থাকে। ঠিক আছে, সেটা হ্যালোজেনের মতো করে আচরণ করে হোক, ধাতুর সঙ্গে কোনো রকম আচরণ করে হোক, সবার সঙ্গে কিন্তু বিক্রিয়া করে। এর জন্য কিন্তু দুষ্ট মৌল বলা হচ্ছে হাইড্রোজেনকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। অর্ধপরিবাহী পদার্থ কোনগুলি? অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর। স্টুডেন্টস, আমরা নিউজ যারা একটু দেখছি তারা কিন্তু সেমিকন্ডাক্টর নামটা বহুল ভাবে শুনেছি। হ্যাঁ, সেমিকন্ডাক্টর দিয়ে কি তৈরি হয়? চিপ তৈরি হয়। সেমিকন্ডাক্টর দিয়ে চিপ তৈরি হয়, আইসি তৈরি হয়, এটার থেকে বিভিন্ন রকম প্রসেসর তৈরি হয়। আমরা যে সমস্ত ইলেকট্রনিক্স গুলো প্রতিদিনের জন্য ব্যবহার করছি, মোবাইল বলো, এই বোর্ড বলো, কম্পিউটার বলো, প্রত্যেকটা জিনিসে কিন্তু এই সেমিকন্ডাক্টরের মাধ্যমে তৈরি হওয়া চিপ বা প্রসেসর বা আইসি বহুল পরিমাণে ব্যবহৃত হয়। এগুলো কি বিভিন্ন রকমের রেজিস্ট্যান্ট, ক্যাপাসিটর, এই সমস্ত জিনিস তৈরিতে ব্যবহৃত হয়। তো এই যে জিনিসগুলো তৈরি হয়, এগুলো তৈরি হয় কি দিয়ে? মেইনলি এখানে বলছে দেখো, সেলেনিয়াম, জার্মেনিয়াম, সিলিকন। তো সব থেকে বেশি ব্যবহৃত হয় যেটা, সেটা হচ্ছে সিলিকন। সিলিকন এমন একটা জিনিস যেটা দিয়ে কিন্তু সব থেকে বেশি পরিমাণে যে সমস্ত সেমিকন্ডাক্টর এগুলো তৈরি হয়। রিসেন্টলি আমরা নিউজ হয়তো জানি যে টাটা কোম্পানির সঙ্গে টাই আপ করে গুজরাটে কিন্তু সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি তৈরি হচ্ছে। তাহলে তৈরি হলে কি হবে? ভারতবর্ষে কিন্তু এই ধরনের যে প্রসেসর গুলো, মাইক্রো প্রসেসর গুলো, চিপ গুলো, এগুলো ভারতবর্ষে তৈরি হবে। এর ফলে ইলেকট্রনিক্স এর দাম কিন্তু ইন্ডিয়াতে কমবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলে আয়তন হিসাবে কত পার্সেন্ট অক্সিজেন মুক্ত অবস্থায় থাকে? ঠিক আছে, আয়তন হিসাবে বলছে, তো ধর এটা পৃথিবীর উপরে বায়ুমণ্ডল, এই যে এখান থেকে এই অবধি যে অংশটুকুটা পুরোটা, এটার মধ্যে আয়তন হিসাবে কত পার্সেন্ট অক্সিজেন থাকে? তো এটার মধ্যে পুরোটাই তো অক্সিজেন নেই, কিছুটা নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, আর্গন আছে, ক্রিপ্টন, জেনন, জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন রকম ধাতু কণা। তো এর মধ্যে আয়তন হিসাবে অক্সিজেনের পরিমাণ কত? না, উত্তর হচ্ছে 21%। কার্বন ডাই অক্সাইড কিন্তু খুব অল্প পরিমাণে থাকে স্টুডেন্টস, প্রায় 0.5 ধরে রাখো, এত পার্সেন্ট থাকে। তাও কিন্তু এত সমস্যা। হ্যাঁ, তাও কিন্তু গ্রিন হাউস এফেক্টের এত সমস্যা, অক্সিজেন 21% থাকার ফলেও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দুধকে সুষম খাদ্য কেন বলা হয় না? আচ্ছা, একটা সময় কিন্তু দুধকে সুষম খাদ্য রূপে গণ্য করা হতো, কিন্তু আজকালকার যুগে দুধকে সুষম খাদ্য হিসেবে গণ্য করা হয় না। তার কারণ দেখো, আগে মনে করা হতো দুধের মধ্যে সব ধরনের খাদ্য অণু বর্তমান থাকে, কিন্তু অ্যাকচুয়ালি দুধের মধ্যে সব ধরনের খাদ্য অণু বর্তমান থাকে না।
তো কি কি থাকছে না দেখো দুধে, ভিটামিন সি এবং আয়রন। ভিটামিন সি এবং আয়রন থাকে না জন্য কিন্তু দুধকে সুষম খাদ্য হিসেবে গণ্য করা হয় না। ঠিক আছে স্টুডেন্ট, তোমরা যারা যারা এই ক্লাসগুলো দেখছো তারা কিন্তু যদি মনে করো যে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে তোমরা প্রিপারেশন নেবে, তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে কল করবে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে। এখানে কি কি ফ্যাসিলিটিস রয়েছে, হস্টেল ফ্যাসিলিটি কেমন রয়েছে, কেমন কি ফি স্ট্রাকচার রয়েছে, সবকিছু জেনে নিতে পারবে এখান থেকে। এছাড়া তোমরা যারা মনে করছো এই যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি, এগুলো করাচ্ছি আমাদের বিজ্ঞান সমগ্র বই থেকে, বইটি খুব তাড়াতাড়ি ফ্লিপকার্টে আসতে চলেছে। তোমরা যারা কিনতে চাইছো তোমরা অবশ্যই কমেন্ট করবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমাদের অন্যান্য বইগুলোর লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। জ্বলন্ত বায়ু কাকে বলা হয় এবং কে এর নামকরণ করে? জ্বলন্ত বায়ু মানে যে বায়ু নিজেই জ্বলে। তো কে জ্বলে স্টুডেন্টস? হাইড্রোজেন কিন্তু নিজের থেকেই জ্বলে। হাইড্রোজেন কিন্তু অনেক অনেক এরকম হাইড্রোজেনের বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, হাইড্রোজেন কিন্তু মানে খুব বড় একটা ব্যাপার। হাইড্রোজেন সঙ্গে প্রায় পুরো ফিজিক্স মানে ফিজিক্স না পুরো কেমিস্ট্রি কিন্তু জড়িয়ে। হ্যাঁ, তো হাইড্রোজেনকে জ্বলন্ত বায়ু বলা হচ্ছে কেন? কারণ হাইড্রোজেন নিজের থেকেই জ্বলে। ঠিক আছে, সেটা কে লক্ষ্য করেছিল? হেনরি ক্যাভেন্ডাস হবে এটা, হেনরি ক্যাভেন্ডাস 1766 খ্রিস্টাব্দে দেয়। এটা পরিলক্ষণ অনেক আগেই হয়েছিল, কিন্তু সেটাকে প্রমাণ করেন এবং চিহ্নিত করেন হেনরি ক্যাভেন্ডাস 1766 খ্রিস্টাব্দে হাইড্রোজেনকে জ্বলন্ত বায়ু হিসেবে। এবার আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন অ্যান্সার স্টুডেন্টস এখান থেকেই, যে হাইড্রোজেন যখন জ্বলছে, জ্বলার পরে হাইড্রোজেন থেকে কি উৎপন্ন হয়? অ্যান্সার হবে স্টুডেন্টস জল, H2O। এটা এমন একটা জিনিস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লাস খুব ইন্টারেস্টিং জিনিস, যে হাইড্রোজেন যদি পড়ে, হাইড্রোজেন যখন জ্বলছে, হাইড্রোজেন জ্বলার পরে কিন্তু তার বাই প্রোডাক্ট হিসেবে জল উৎপন্ন হয়। যদি কাঠকে পোড়ানো হয় কয়লা উৎপন্ন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, কিন্তু হাইড্রোজেন পুড়লে পরে কিন্তু জল উৎপন্ন হয় স্টুডেন্টস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কাঁচের বাল্বের ভেতরে সরু ও লম্বা তারের কুণ্ডলীটি কি? অ্যান্সার হচ্ছে টাংস্টেন তার, ফিলামেন্ট। ফিলামেন্ট যেটাকে বলা হয়, ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? টাংস্টেন দিয়ে তৈরি হয়। কিন্তু আজকালকার যুগে যে সমস্ত ফিলামেন্ট গুলো ব্যবহার করা হয় সেগুলো উলফ্রেমাইট দিয়ে তৈরি করা হয়। আর এটা একটা সংকর ধাতু, সেটা কি দিয়ে তৈরি? টাংস্টেন, লোহা এবং ম্যাঙ্গানিজের সংকর ধাতু। ঠিক আছে, বর্তমানে কিন্তু টাংস্টেন আর সেভাবে ব্যবহার করা হয় না, বর্তমানে টাংস্টেনের পরিবর্তে উলফ্রামাইটকে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ক্ষরজল কাকে বলে? ক্ষরজল কাকে বলে? উত্তর কি বলছে? যে জল সাবানের সঙ্গে সহজে ফেনা উৎপন্ন করে না, অনেকটা ব্যবহার করার পর ফেনা উৎপন্ন করে, তাকে ক্ষরজল বলে। আসলে কি হয়, যে সমস্ত জলের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জাতীয় লবণ দ্রবীভূত হয়ে থাকে, সেই সমস্ত জলে সাবানের মাধ্যমে ফেনা উৎপন্ন করতে পারে না, কারণ সাবানের সঙ্গে এই লবণগুলি বিক্রিয়া করে নিচে একটি থকথকে পদার্থ তৈরি করে, এই জন্য সাবান উৎপন্ন করেন। এবার যখন ওই জলের মধ্যে থেকে এরা সবগুলো থকথকে হয়ে জমে গেল নিচে, তারপরে কি হয়, জলটা পরিশুদ্ধ হওয়ার পরে তখন সাবানের ফেনা ওঠে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে? উন্নত শ্রেণীর প্রাণী দেহে সংবহনের মাধ্যম কি? সংবহন কি স্টুডেন্টস? শরীরে এক স্থান থেকে অন্য স্থানে খাদ্য, অক্সিজেন, বিভিন্ন রকম প্রয়োজনীয় পদার্থ, হরমোন, এই সমস্ত জিনিসকে প্রবাহিত যেটা করছে, যে মাধ্যমে হচ্ছে, সে মাধ্যমটাকে বলা হচ্ছে সংবহন। তো উন্নত শ্রেণীর প্রাণী দেহ বলতে কি বোঝাচ্ছে? বিভিন্ন রকম মানুষ বলতে পারো, পশু বলতে পারো, অ্যানিমেল বলতে, অ্যানিমেলরা মূলত উন্নত শ্রেণীর প্রাণী, এবং তাদের দেহে যে সংবহনের মূল মাধ্যম সেটা হচ্ছে রক্ত ও লসিকা। রক্ত এবং লসিকার মাধ্যমেই কিন্তু উন্নত শ্রেণীর প্রাণী দেহে সংবহন ঘটে থাকে। ঠিক আছে স্টুডেন্টস, নেক্সট কোশ্চেন দেখো, অ্যামোনিয়ার চেতনানাশক ধর্ম লক্ষ্য করেন কে? অ্যামোনিয়া যে একটা চেতনানাশক পদার্থ, অ্যামোনিয়ার মাধ্যমে চেতনানাশক হয়, মানে আনকনসিয়াস করা যায় কাউকে অ্যামোনিয়া দেওয়ার ফলে, সেটা লক্ষ্য করেন প্রথম 1979 খ্রিস্টাব্দে হান্ড্রা ডেভি। ঠিক আছে, শের হান্ড্রা ডেভি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, অশ্রু, লালা ও কলস্ট্রাম জাতীয় দেহ ক্ষরণে কোন অ্যান্টিবডি সর্বাধিক পাওয়া যায়? তো অশ্রু, লালা ও কলস্ট্রাম জাতীয় দেহ ক্ষরণ, অশ্রু কোথা থেকে? চোখ থেকে নিঃসারিত হচ্ছে, লালা মুখ থেকে নিঃসারিত হচ্ছে, এবং কলস্ট্রাম কি? মাতৃদুগ্ধে পাওয়া যায়। এটার ক্ষরণের ফলে কোন অ্যান্টিবডি উৎপন্ন হয়, সর্বাধিক পাওয়া যায়? তো যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে IgA, বা IgA এর ফুল ফর্মটা আমার এখন ঠিক মনে আসছে না, ওটা
ঠিক মনে আসছে না স্টুডেন্টস। তোমরা যারা জানতে চাও আইজিএর ব্যাপারটা আমি পরে কিন্তু করে দেবো, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি করিয়ে দেবো। তো এটার আইজি এর ফলে কি হচ্ছে দেখো, অশ্রু যখন বেরোচ্ছে, অশ্রু বেরোনোর ফলে কি চোখের মধ্যে, চোখ থেকে বিভিন্ন রকম যে নোংরা পদার্থ ঢুকে যায়, বালি কণা ঢুকে যাচ্ছে, ধাতু কণা ঢুকে যাচ্ছে, পোকা পড়ছে, এই সমস্ত জিনিস যখন চোখে পড়ছে তখন কিন্তু অশ্রু বেরিয়ে আসে, এবং অশ্রু বেরোনোর ফলে কি হয়, চোখের উপর আইজি এর একটা প্রলেপ পড়ে, যেটা বিভিন্ন রকম ক্ষতিকর মিউকাস অ্যাটাক থেকে রক্ষা করে, মানে বিভিন্ন রকম সংক্রমণের হাত থেকে রক্ষা করছে কে, আইজিএ। এটা অশ্রুতেও পাওয়া যাচ্ছে, লালাতেও পাওয়া যাচ্ছে। লালার ফলে কি হচ্ছে, লালা যখন আমাদের খাদ্যনালীর মাধ্যম দিয়ে যাচ্ছে তখন খাদ্যনালীর মধ্যে সেই প্রলেপ তৈরি করে বিভিন্ন রকম সংক্রমণের হাত থেকে রক্ষা করছে। একই রকম ভাবে কোলস্ট্রাম জাতীয় খাদ্য বা কোলস্ট্রাম যেটা, সেটা মাতৃদুগ্ধে পাওয়া যায়, সেটা যখন শিশুকে খাওয়ানো হচ্ছে এর ফলে কি হচ্ছে, ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো আইজিএর এটা কাজ। এবং আইজিএর ফুল ফর্ম কি, এবং আইজিএ আইজিএ পাওয়া যায় কিভাবে, তৈরি হচ্ছে কিভাবে, অশ্রুতে আসছে, লালাতে আসছে, সেই সমস্ত ব্যাপার নিয়ে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু নেক্সট ক্লাসে এগুলো আলোচনা করে দেব। দেখো স্টুডেন্টস, নেক্সট কোশ্চেন কি আছে, কোন যন্ত্রটি যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে? কোন যন্ত্রটি? উত্তর হচ্ছে ডায়নামো। ডায়নামো কিন্তু যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে। এবার ডায়নামোতে কি হচ্ছে, ডায়নামোর যে সামনে যে যে বস্তুটা ঘোরে, যে দণ্ডটা ঘোরে, সেই দণ্ডটাকে যদি একটা পুলির মাধ্যমে ঘোরানো হয়, এর ফলে কি হচ্ছে, এখান থেকে তড়িৎ উৎপন্ন হচ্ছে। এই জিনিস ঘটনাটা আমরা কোথায় দেখতে পাই না, দেখতে পাই গাড়ির ইঞ্জিনের ভেতরে। এছাড়া কি জেনারেটরের মাধ্যমে যেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেখানে কিন্তু যে জেনারেটরের সঙ্গে যে যন্ত্রটি লাগানো থাকে সেটাকে ডায়নামো বলা হয়। এখানে কি হচ্ছে, এই একটা বস্তু এটাকে এই একটা যন্ত্র এটাকে ঘোরাচ্ছে, ঘোরানোর ফলে এটার ভিতরে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যান্ত্রিক শক্তি, এই যে ঘূর্ণনটা, এটা একটা যান্ত্রিক শক্তি, এখান থেকে কি এখানে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ভেক্টর কাকে বলে? ভেক্টর কাকে বলে স্টুডেন্টস? ভেক্টর কাকে বলে? উত্তর আছে দেখো, পোষক কোষে কোনো ডিএনএ প্রবেশ করানোর জন্য যে বহিরাগত ডিএনএ তে তা আবদ্ধ করা হয় তাকে ভেক্টর বলে। সাপোজ ধরলাম এটা কোনো একটা পোষক কোষ, এখানে কোনো একটা ডিএনএ প্রবেশ করাতে হবে, তার জন্য বহিরাগত ডিএনএ তে আবদ্ধ করানোর জন্য যে বহিরাগত ডিএনএ এটা বাইরের যে ডিএনএ তে আবদ্ধ করা হচ্ছে তাকে ভেক্টর বলছে। ঠিক আছে, একটু জটিলই মনে হচ্ছে শুনতে, এটা যদি সহজ করে বলা যায় তাহলে কি হচ্ছে, মানুষের ক্ষেত্রে ভেক্টর হচ্ছে অ্যানোফিলিস মশা। ঠিক আছে, এডিস মশাক, এবং কালা জ্বরের জন্য যেটা, সেটা হচ্ছে মাছি, কি মাছি, ড্রসোফিলা, বেলে মাছি। কালা জ্বরের জন্য বেলে মাছি। তাহলে মানে কি বোঝাচ্ছে, মানুষের শরীরে কোনো ভাইরাস ঘটিত ডিএনএ ভাইরাস তো একটা ডিএনএ স্টুডেন্ট, সেটাকে প্রবেশ করানোর জন্য বাইরের যে ডিএনএ তে ওটাকে আবদ্ধ করাচ্ছে সেটাকে ভেক্টর বলা হচ্ছে। তাহলে মানুষের শরীরে যখন আমি ম্যালেরিয়া প্রবেশ করাচ্ছি তখন সেক্ষেত্রে কি অ্যানোফিলিস মশা হচ্ছে, যখন কালাজ্বর প্রবেশ করানো হচ্ছে সেক্ষেত্রে বেলে মাছি হচ্ছে, তাই তো। তো এই সমস্ত জিনিসগুলো যারা আমাদের শরীরে রোগ প্রবেশ করাতে সাহায্য করে তাদেরকে ভেক্টর বলা হয়। ঠিক আছে, নেক্সট এবং লাস্ট কোশ্চেন দেখো, কার্বনের অনিয়তাকার রূপভেদ গুলি কি কি? কার্বনের নিয়তাকার এবং অনিয়তাকার, এটা অনিয়তাকার হবে, অনিয়তাকার রূপভেদ গুলি কি কি? নিয়তাকার রূপগুলি কি কি স্টুডেন্টস? হীরক, গ্রাফাইট, ফুলারিন, এগুলো হচ্ছে নিয়তাকার রূপ। ঠিক আছে, এগুলো একটা নিয়তাকার রূপ। কিন্তু অনিয়তাকার রূপ কোনগুলি বলছে দেখো, ঝুল বা ভূষাকালি, কোক, গ্যাস কার্বন, কাঠ কয়লা, এগুলি হচ্ছে কার্বনের অনিয়তাকার রূপ। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস স্টুডেন্টস। তোমাদের যারা এই ক্লাসগুলো দেখছো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখছো, তারা প্রত্যেকেই অবশ্যই জানাবে কেমন লাগছে তোমাদের ক্লাসগুলি। এছাড়া যারা যেটা কোশ্চেন বুঝতে পারছো না বা সেটা সম্বন্ধে আরো বেশি কিছু জানতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু নেক্সট ক্লাসে সেগুলো বুঝিয়ে দেবো। তোমরা যারা দেখছো অবশ্যই এই
ক্লাসগুলিকে তোমার যে সমস্ত বন্ধুরা একই রকম ভাবে প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করবে এবং লাইক করে আমাদের অবশ্যই কিন্তু আগ্রহ বাড়াবে যাতে আমরা এই ধরনের ক্লাস আরো করাতে পারি। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। গুড বাই।